নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প রায়বাড়ির অভিশপ্ত ঠাকুর দালান। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প রায়বাড়ির অভিশপ্ত ঠাকুর দালান। কোজাগুড়ি পূর্ণিমা উপলক্ষে অফিস আজ ছুটি। দুপুর থেকে একা বাড়ি বসে থাকতে আর মন টিকছিল না আমার। স্ত্রী গিয়েছে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে, সেখানে রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো। অতএব বাড়িতে সারাদিন একা বসে ছুটির দিন মাটি করতে মন চাইল না আর। বিকেল হতেই তাই মনটা বড্ড তারানাথের বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিল। তাই অলৌকিক অতিলৌকিক গল্পগুলো যেন এই কেরানি জীবনে বড় শান্তি দান করে। সন্ধ্যা হতেই সাত পাঁচ না ভেবে তাই দরজার খিলেটে বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। চারির জন্য মনে করে কিছু রঙিন জরির কাপড় নিলাম। মেয়েটা গতবার চেয়েছিল, কাজ আর অফিসের চাপে অত মনে থাকে না কেনার কথা, তাই এবার মনে করে নিয়ে যেতে ইচ্ছে হলো আমার। ট্রামে চড়ে যেতেই দেখি কলকাতা শহর সেজে রয়েছে লক্ষ্মী পুজোর সাজে। ঘরে ঘরে মেয়ে বউরা নতুন করে সাজিয়ে তুলেছে তাদের ঘর দালান। আলপনা এঁকে রাঙিয়ে দিয়েছে সব দালান বাড়ির চাতালে দেওয়ালে। উলচন্দনের একটা মোহময়ী গন্ধ এসে মুখে নাকে ঝাপটা মারছে আমার। হয়তো ফেলে আসা শৈশবের নিষ্পাপ অতীতে চলে গেছিলাম। কন্ডাক্টরের ঘ্যার ঘ্যারে স্বরে ঘোর ভাঙল। চটজলদি ফিরে এলাম বর্তমানে। ভাড়া মিটিয়ে নামতেই দেখি কিশোরী আসছে উল্টো পথ ধরে। আমি দেখতে পেয়ে ডাকলাম, হে কিশোরী, কি বাড়িতে মন টিকলো না তো? ঠিকই বলেছো ভাইয়া, সারাদিন বাড়িতে বসে বসে হাতে পায়ে একেবারে জং ধরে গেল। এদিকে মেয়ে বউরা সব পুজোর আয়োজন করছে, পুজো হবে সেই রাতে। বিকেলে তো তেমন কোনো কাজ টাজ নেই, তাই ভাবলাম একবার মটলেনে ঢু মেরে আসি তারানাথের গল্পের টানে। তারানাথের গল্প যেমনই হোক, আর তুমি তা যতই অবিশ্বাস করো, লোকটার বলার ভঙ্গি কিন্তু অসাধারণ। ওই লোভেই তো এই কেরানির চাকরির মাঝেও ছুটির দিনগুলোর জন্য অপেক্ষা করি। হ্যাঁ, বাড়িতে গিন্নির ফরমায়েশ মতো যাবতীয় জিনিস সকালেই নিয়ে এসছি। মেয়েরা মিলে সব আয়োজন করছে, বউরা খিচুড়ি লুচি এসব করছে। আমি বেকার বসেই ছিলাম, তাই মনটা গল্পের জন্য বড্ড টানছিল, তাই টুক করে বেরিয়ে পড়লাম। আমি আর কিশোরী মোড়ের দোকানের দিকে গেলাম। এক ঠোঙা তেলে ভাজা নিয়ে আর এক প্যাকেট পাসিং শো নিয়ে চলে এলাম তারানাথের বাড়ি। দরজা ধাক্কা দিতেই চারি এসে দরজাটা খুলে দিল আমাদের। এক মুখ হাসি হেসে বলল, কাকাবাবু, আসুন, বাবা ঘরে আছে। কেমন আছো চারিমা? আমি ভালো আছি কাকাবাবু, কতদিন পরে এলেন। চারি ছোট থেকে আমাদের দেখে আসছে, তাই আর লজ্জা বা অপ্রস্তুত হওয়ার কারণ ওর নেই। মেয়েটাকে সেই ছোট্ট থেকে দেখলেও আজ যেন আরো সুন্দরী লাগলো। লক্ষ্মী পুজোর জন্য সেজেছে একটু। নতুন শাড়ি, কানপাশা টিপে তাকে বড্ড শান্ত স্নিগ্ধ দেখাচ্ছিল। চারির হাতে তেলে ভাজার ঠোঙাটা আর আমার নিয়ে আসা জরির কাপড়গুলো তুলে দিলাম। খুশি হয়ে আমার দিকে তাকালো চারি। হুমা কাকাবাবু, আপনার মনে ছিল? বাহ, কি সুন্দর হয়েছে। ওর চোখে মুখে একটা মিষ্টি হাসির রেখা স্পষ্ট হয়ে উঠল। বারে, আমার চারি মায়ের কথা আমার মনে থাকবে না? হ্যাঁ, সে কি হয়? পছন্দ হয়েছে তোমার? ভীষণ। আপনারা ভিতরে গিয়ে বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। সব জিনিস চারির হাতে দিয়ে আমরা উঠে এলাম তারানাথের ঘরে। ঘরে ঢুকে দেখি তারানাথ জানালা ধারে বসে এক দৃষ্টিতে বাইরের পূর্ণিমার চাঁদ দেখছে। আমি আর কিশোরী ঘরে ঢুকে গলা খাকারি দিতে তারানাথ ঘুরল পিছনে। মুখে এক প্রসন্ন হাসি নিয়ে তারানাথ বলল, আরে আরে, বসো বসো। তা সবকিছু কুশল তো? হ্যাঁ ঠাকুরমশাই, আপনার আশীর্বাদে সবই কুশল রয়েছে। তা এতদিন পরে মনে পড়লো এই বুড়োর কথা? আর বলবেন না ঠাকুরমশাই, সকাল সন্ধে ওই আপিসের কাজ আর ভালো লাগে না। সারাদিন এত চাপের মধ্যে থাকি, একেবারে হাঁপিয়ে উঠি। তাই ছুটি পেলেই চলে আসি আপনার এখানে গল্পের লোভে। কিশোরীর মুখে গল্প শব্দটা শুনে তারানাথের মুখটা ক্ষণিকের জন্য কেমন যেন হয়ে গেল।
কিন্তু বড় মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে শান্ত ধীর কণ্ঠে তারানাথ বলল, আজকে লক্ষ্মী পুজো, চাঁদ দেখেছ? গোল থালার মতো। মা বিষ্ণুপ্রিয়া আজ পৃথিবীতে নামবেন তার অঢেল রূপ রাগিনী নিয়ে। হ্যাঁ, আজ দেখলাম সারা কলকাতা সেজে রয়েছে আলপনায়, ফুলচন্দনের সৌরভে। চারিদিকে অদ্ভুত মায়াময় পরিবেশ। তা যা বলেছ বিভূতি। আচ্ছা কিশোরী, তুমি বলো তো, কোজাগরি শব্দের অর্থ কি? ই- ইয়ে মানে ওই জানি না তো। তা জানবে কেন? খালি আমার কথায় ফোড়ন কাটলেই তো হবে, তাই না? ইয়ে না মানে ঠাকুরমশাই আসলে থাক, আমি বলছি। জাগরি অর্থাৎ কে জাগে। এখন তো শহুরে পুজোয় অনেক ঐতিহ্য কমেছে। পুজো ছিল আমাদের সময় গ্রামে, যেমন ছিল তার আয়োজন, তেমনি ছিল আমাদের আনন্দ। সারা রাত ধরে পাশা খেলা হতো। লোকে মনে করত পাশা খেলা করে রাত জাগলে মা লক্ষ্মী স্বয়ং এসে উপস্থিত হন তার ঘরে। ধন সম্পত্তি অঢেল করে দিয়ে যান মা। মাঠে সোনালি ফসল হয় মায়ের আশীর্বাদে। ঘরে সর্বদা থাকে ঘটি ভরা দুধ আর সন্তানের হাসি। তারা থাকে দুধে ভাতে। আমাদের ছোটবেলায় অন্যের বাগান থেকে আমরা ফল সবজি চুরি করতাম। মানুষের বিশ্বাস ছিল এতেও নাকি মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। আহা, কত সুন্দর ছিল সেই সব দিন। কত রকমের নাড়ু ছিল, তিল, নারকেল, সুজির, আহা, ছানা ক্ষীরের কত কি পদ ছিল। তার স্বাদ আজও যেন জিভে লেগে আছে। এই বলে তারানাথ চোখ বুজে অতীত রোমন্থনে ব্যস্ত হয়ে পড়ল। মুখে লেগে রইল প্রশান্তির হাসি। আমি বললাম, হ্যাঁ, এখন সেই তিলের নাড়ুতে সেই স্বাদই বা কই, আর সেই ভালোবাসাই বা কই। সবই যেন কেমন যান্ত্রিক। আমার এই মন্তব্যের পরে দেখলাম তারানাথ বা কিশোরী কেউই কিছু বলল না। কিছুক্ষণ সবাই নিশ্চুপের মতো বসে রইলাম। তারানাথ এবার জানলার কাছ থেকে সরে তক্তপোষের উপরে এসে বসল। চারি একটু আগে চা আর গরম তেলে ভাজাগুলো নামিয়ে দিয়ে গেছে, আর তারানাথের জন্য আর এক প্রস্ত তামাকও সেজে দিয়ে গেছে। তারানাথ তক্তপোষের উপর বসে হুঁকোটা নিয়ে বেশ কয়েকটা জোরে জোরে টান দিল। আমি আর কিশোরী চায়ে এক চুমুক দিলাম। আজ অনুভব করছিলাম তারানাথ যেন একটু বেশি উদাস হয়ে আছে। আয়করির আমদানি যে কম হচ্ছে তারানাথের, তা আমাদের কাছে অজানা ছিল না। তার উপর শুনেছি আজকাল তেমন আর কেউ ঠিকুজি গোষ্ঠী করাতে আসতেও চায় না। যাই হোক, তারানাথের দিকে আমি পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিয়ে বললাম, এই নিন ঠাকুরমশাই। সেখান থেকে একটা পাসিং শো নিয়ে তাতে অগ্নিসংযোগ করে তারানাথ চোখ বুঝে মোচ করে টান দিল। তারপর একটু অন্যমনস্ক হয়ে বলল, এই জীবনে অনেকবার কোজাগরি লক্ষ্মী পুজোর রাত এলেও একটা রাতের কথা আমি কোনোদিনই ভুলব না। সেই অভিজ্ঞতার কথা মনে পড়লে আজও সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। এই কথা শুনে আমি আর কিশোরী একে অপরের পানে চাইলাম। জমাটি গল্প আসতে চলেছে বোঝাই যাচ্ছে। একটু নড়ে চড়ে বসলাম। তা বলুন না সেই অভিজ্ঞতার কথা, আমরাও একটু শুনি। আপনার কাছে তো এই অভিজ্ঞতার আখ্যান শোনার লোভেই ছুটে আসি সবসময়। বলুন না হয় আজ সেই অভিজ্ঞতার কথা। আজ তারানাথকে কেমন যেন মায়াবী লাগছিল। চোখ বুঝে পাসিং শোয়ের ধোঁয়া ছেড়ে স্মৃতির অতল হাতড়ে শুরু করল তারানাথ। আমি তখন সংসারী। চারির বয়স তখন 1 কি 1.5 বছর হবে। সংসারের চাপে পড়ে টাকার দরকারে বেশ কিছু নিম্ন স্তরের গুপ্তবিদ্যা প্রয়োগ করতে গিয়ে শক্তি ক্ষয় করে ফেলেছি, কিন্তু সাহস হারায়নি। কারণ মধুসুন্দরী দেবী বলে গিয়েছিলেন, জীবনে
অর্থ উপার্জন করে ধনী হয়তো হতে পারবো না ঠিকই, তবে অন্যের অভাব হবে না। দিনকাল ঠিক চলে যাবে। তখন টুকটাক হাত দেখা, পুষ্টি বিচার আর রেস কোর্সে নম্বর মেলানো ছাড়া তেমন করার মতো কিছুই ছিল না। তো একবার বিকেল বিকেল সবে ডিবা নিদ্রা দিয়ে তামাক নিয়ে বসেছি, দেখি একজন ভদ্রলোক এসে ডাকছেন। সেদিন ছিল বিজয়া দশমীর পরের দিন। আমি ভেবেছিলাম হয়তো আমার কোনো জ্ঞাতি স্থানীয় হয়তো প্রণামের আশীর্বাদ নিতে এসেছে। আমি নিচে নেমে এসে দরজা খুলে দেখি একজন সৌম্যকান্তি তরুণ দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। আমি দরজা খুলতেই নমস্কার করে সেই তরুণ বলল, আগে আপনি তারানাথ চক্রবর্তী তন্ত্র সাধনা করেন? আমি সম্মতিসূচক ঘাড় নাড়লাম। হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। তা তোমাকে তো ঠিক। এই শুনেই ছেলেটি আমাকে প্রণাম করে বলল, আগে আমি কেশব রায়, নারায়ণপুরের জমিদার বংশের ছেলে। অনেক দূর থেকে আসছি ঠাকুরমশাই, আপনার সঙ্গে কিছু কথা ছিল। ও আচ্ছা আচ্ছা, আসো আসো, ভেতরে এসো। লম্বা স্বাস্থ্যবান এক যুবা পুরুষ, বয়স আন্দাজ 25 কি 26 হবে। গায়ে সাধারণ ধুতি পাঞ্জাবি আর গরদের শাল চাপানো। ঘরে এসে বসল সে। তোমরা তো জানোই, কোনো মানুষের বিপদ উপস্থিত হলে আমি তা বুঝতে পারি। ব্যক্তিবিশেষে দেখতেও পাই তার সেই বিপদের উৎস। যাই হোক, এই ছেলেটার পেছনেও আমি অমঙ্গলের একটা ঘন কালো মেঘ দেখতে পেলাম, কিন্তু ওর বিপদটা ঠিক কি তা আঁচ করতে পারলাম না। তা এবার বলো তো, কি বলতে চাও? ঠাকুরমশাই, আমাদের বাড়ি মানে নারায়ণপুর জমিদার বংশ একেবারে শেষ হয়ে যাচ্ছে। এখনকার জীর্ণ শীর্ণ ওই বাড়িতে এককালে ঠাকুরদার আমলে যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তেমনি ঠাকুরদা মানে রুদ্রদেব রায় ছিলেন প্রজাদরদি মানুষ। দাদুর আমলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এসবের খুব বেশি করে চর্চা হতো গাঁয়ে। হাতিশালে হাতি, ঘোড়াশালে শখানেক ঘোড়া ছিল। গোয়ালের গরু রোজ কয়েকশো সের করে দুধ দিত। রান্নার ঠাকুর, চাকর বাকর, পুরোহিত, গায়িকা, নর্তকী সব মিলিয়ে সে সময় সারা জমিদার বাড়ি জুড়ে ছিল অনেক বাইরের মানুষ। অতিথিশালে কত ভিনদেশিরা আসতো। বাহ, তাহলে ঈশ্বরের কৃপা দৃষ্টি ছিল তোমার ঠাকুরদাদের উপরে। সে আর বলতে, তবে রুদ্রদেব রায় মানে আমার ঠাকুরদাকে দেখার সৌভাগ্য আমার বেশি দিন হয়নি। তবে যেটুকু দেখেছি ওই বয়সেই বুঝেছি কি ভীষণ প্রভাবশালী মানুষ তিনি ছিলেন। জমিদারির পাশাপাশি তিনি একজন সুচিকিৎসক ছিলেন। আয়ুর্বেদ শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল। গ্রামের বহু হতদরিদ্রকে তিনি বিনা পয়সায় চিকিৎসা করতেন। কিন্তু কিন্তু কি কেশব? একটু আমতা আমতা করে কেশব বলল, তিনি মেয়েদের একদম সম্মান করতেন না। মানে নারী জাতির ওপর তার একটা বিতৃষ্ণা ছিল। ঠাকুরদার 3 ছেলে। বড় ছেলে দীনদয়াল রায় আমার বাবা, মেজ কাকা দীনবন্ধু রায় আর ছোট কাকা দীপনারায়ণ রায়। সকলেরই একটি দুটি করে পুত্র সন্তান ছিল। ছিল বলতে? মারা গেছে। এই বলে থামলো কয়েক মুহূর্ত, তারপর আমার হাত দুটো ধরে পাগলের মতো হাহাকার করে উঠে বলল, এই জমিদার বাড়ি অভিশপ্ত হয়ে গেছে ঠাকুরমশাই, অভিশপ্ত হয়ে গেছে। বিশাল জাঁকজমকপূর্ণ ওই বাড়ির সবাই মরেছে অপঘাতে। হাতে গোনা সামান্য কয়েকজন বেঁচে আছে হয়তো সামান্য খেয়ে পড়ে। এককালে ওজন করে মানুষ সমান সোনা দান করা জমিদার বাড়ি আজ ভেঙে রয়েছে শ্রীহীন রূপে। রাতের বেলা মানুষ আর ওই রাস্তা মাড়ায় না। ঠাকুরমশাই, আমাদের বাঁচান, বাঁচান আমাদের। বলেই
অন্যমনস্ক হয়ে রাস্তার ধারের দিকের জানলাটা ধরে হাঁপাতে লাগলো। তারপর ধীরে ধীরে আমার পানে চেয়ে কাঁপা গলায় বলল, ছোট ভাইটা, মানে আমার ছোট কাকা দীপনারায়ণ রায়ের বড় ছেলে, জরাজীর্ণ হয়ে পড়ে আছে মৃত্যুশয্যায়, তাও গত 6 মাস ধরে। আমার বৃদ্ধা মা শয্যাশায়ী। সংসারে একটাও মেয়ে নেই। কাজকর্ম চালানোর মতো পুরনো একটা চাকর ছিল, সেও গত মাসে মারা যায়। নতুন কাজের জন্য কেউ এখন আর আসে না। খাঁ খাঁ এই শ্মশানপুরীতে কাকপক্ষীও বসে না। আগে সন্ধ্যায় একটা পেঁচা আসতো, লক্ষ্মী পেঁচা। কত পাখি ঘুরত দালানে, ছাদে। একটা গাছে ফুল ফলও ধরে না। টবের গাছগুলো কেমন শুকিয়ে গেছে। সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এতটা বলে চিন্তিত ভয়ার্তভাবে তাকালো কেশব আমার দিকে। আমি তখন হুকোয় বেশ কয়েকটা টান দিয়ে তক্তপোশের উপর ভালো করে বসলাম। তারপর বেশ চিন্তিত মুখে প্রশ্ন করলাম, ঠিক কি কি হচ্ছে আমাকে খুলে বলো তো। চোখের কোণায় চলে আসা জলটা মুছে কেশব বলল, এই ধরুন, রাতে বাচ্চাদের কান্না, অসময়ে বাড়ি জুড়ে ঠান্ডা হাওয়া বয়ে চলা, হুহু করে ধন সম্পদ নিঃশেষিত হওয়া। সিন্ধুকে টাকা রাখা থাকে, হঠাৎ দেখি সেটা ফাঁকা। আবার কখনো দেখি কালো ছাই পড়ে আছে সেই জায়গায়। একটা ভ্যাপসা গন্ধ নাকে টের পাওয়া যায় মাঝে মাঝে। আর কিছু হয়? হ্যাঁ, তারপরই ধরুন, ভাতের মধ্যে হঠাৎ পাথরের টুকরো পাওয়া যায়। চাল রাখা হচ্ছে চালের ধামায়, হঠাৎ দেখা গেল সমস্ত চাল পুড়ে গেছে বা পরিমাণে কমে গেছে। এইসব তো নিত্য ঘটনা। তা আমার কাছে আসার আগে এর কোনো প্রতিকার তোমরা করাওনি? ঠাকুরমশাই, আমরা অনেক ওঝা, গুণিন, তান্ত্রিকের কাছে গিয়েছি, তবে লাভ হয়নি, বরং ক্ষতিই বেড়েছে। কেউ এর আসল কারণ খুঁজে বের করতে পারেনি। ঠাকুরমশাই, আপনি দয়া করে চলুন আমাদের গাঁয়ে, বাঁচান আমাদের। আমাদের অবস্থা মৃত্যু সম। ছেলেটির এমন চঞ্চলতায় আমার বুকের মধ্যে কেমন যেন হলো। দেখলাম ছেলেটি নিজের পা ঘষছে, নিজের 2 পায়ে। আমি বুঝতে পারছিলাম না পুরো বিষয়টা। এমন অদ্ভুত ঘটনা তো আগে শুনিনি। মনের মধ্যে হাজার প্রশ্ন জাগছিল আমার। বুঝতে পারছিলাম ছেলেটা আমাকে সবটা বলছে না। তাই এবার আমি কেশবের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললাম, কেশব, তুমি কি কিছু লুকোচ্ছ? ওই না তো ঠাকুরমশাই, লুকোবো কেন? তাতে তো আমাদেরই ক্ষতি। আপনি ওখানে একবারটি চলুন, নিজের চোখেই না হয় সবকিছু দেখবেন। ছেলেটার চোখ বলছিল ও সত্য বলছে। আর তাই আমার মনের মধ্যে ওখানে যাওয়ার একটা টান অনুভব করেছিলাম। মনে হচ্ছিল সংসার জীবন ছেড়ে বাইরে একটা হাওয়া আমাকে টানছে। তাই বললাম, আচ্ছা বেশ, আমি যাব তোমার গায়ে। তবে আজ একটা পুজো আছে আমার। তুমি আগামীকাল এসো, দুপুর দুপুর রওনা হয়ে যাব, কেমন? বাঁচালেন ঠাকুরমশাই। আজ তবে আসি। আগামীকাল আমি আসবো ঠিক দুপুরে। আপনি তৈরি হয়ে থাকবেন। হাসি মুখে কথাগুলো বলে প্রণাম জানিয়ে বিদায় নিল কেশব। কিন্তু ও ফিরে যাওয়ার জন্য পিছন ঘুরতেই আমি স্পষ্ট দেখলাম একটা ভয়ানক কৃষ্ণবর্ণ ছায়া ঘিরে রয়েছে ছেলেটার চারিপাশে। কোনো অমোঘ হিংসা, দুঃখ, না পাওয়ার কষ্ট লুকিয়ে রয়েছে তার সেই কৃষ্ণবর্ণের ছায়ার মধ্যে। ভয়ানক জিঘাংসা তার ভেতরে। আমি শিউরে উঠলাম। তোমরা তো জানোই বীরভূম শ্মশানের
মাতু পাগলির কথা। ভয়ানক ডামরতন্ত্রে সিদ্ধ ছিল সে। তার কাছে পাওয়া শক্তি প্রয়োগ করে আমি হাকিনী, যক্ষিণী, পিশাচিনীদের অস্তিত্ব টের পেতাম। কিন্তু এখানে আমি সেসবের অস্তিত্ব টের পেলাম না। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ধরে ভাবলাম এই সমস্যার কথা, কিন্তু কোনো সমাধান সূত্র আমার সামনে এলো না। অবশেষে প্রকৃত তান্ত্রিক দীক্ষাগুরুর কথা স্মরণ করলাম পদ্মবীজের মন্ত্র জপ করতে করতে। মধ্যরাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন ঠাকুরমশাই? দেখলাম আমি একটা বাড়িতে সস্তয়ন করছি, কিন্তু কিছুতেই যজ্ঞকুণ্ডে আগুন জ্বালাতে পারছি না। হয় বালির ভিতর থেকে জল আসছে, নয়তো ঝড়ো হাওয়া, নয়তো বৃষ্টি। কোনো মতেই পারছি না সেই যজ্ঞের আগুন জ্বালাতে। মন্ত্র পড়ছি, কিন্তু তার যেন সব কেমন এলোমেলো উচ্চারণ। এমনটি আগে কখনো হয়নি। বড্ড কষ্ট হচ্ছিল। ঘুমের মধ্যেই অনেক চিৎকার করেছি, কিন্তু আমায় তখন বোবায় পেয়েছে। আমার পাশে ছোট্ট চারি আর ওর মা শুয়ে আছে। আমি সব স্পষ্ট অনুভব করছি, অথচ আমার চিৎকার কেউ শুনতেই পাচ্ছে না। মনে হচ্ছে আমি হাত পা ছুঁড়ছি, কিন্তু এক ফোঁটাও নড়ছি না। এমনটা হয় যখন কোনো সাধক সাধনায় কোনো ভুল করে। সেই সাধনার অধিষ্ঠাত্রী দেবী তাকে কষ্ট দেন এইভাবে স্বপ্নে। আমার সাথেও সেটাই হচ্ছিল। তারপর তারপর কি দেখলেন ঠাকুরমশাই? তারপর হঠাৎ দেখলাম মধুসুন্দরী দেবী এলেন আমার স্বপ্নে। আমার পাশে বসলেন। সেই রাতগুলোর মতো অনুভূতি আবার পেলাম। বরাকর নদীর ধারে সেই বনচাঁড়াল গাছের নিচে ধূপধুনোর গন্ধের মায়াবী অলৌকিক পরিবেশের মতো সেই গন্ধ। মনটা শান্ত হয়ে গেল। সেই অলৌকিক ছটফটানির বদলে একটা শান্ত সুন্দর কমলতার আভাস পেলাম। দেবীর সেই কথনের কিছু অংশ আজও আমার কানে বাজে। দেবী এসে বলেছিলেন, তারানাথ, সামনে তোর অনেক বড় বিপদ আসতে চলেছে, কিন্তু সেই বিপদ হয়তো কেটে যাবে, কিন্তু তুই যাদের বাড়ি যাচ্ছিস, মানে নারায়ণপুরের জমিদারের বাড়ি, তাদের ক্ষতি হবে। দেবী আরো অনেক কথা স্বপ্নে বলেছিলেন, যার সবটা পরদিন সকালে উঠে আমি মনে করতে পারিনি। কিন্তু তিনি আমায় অবশ্যই আমার পৈতে আর রুদ্রাক্ষ ধারণ করতে বলেছিলেন। আর এই বলেই তিনি যেমন হঠাৎ এসেছিলেন, ঠিক অমনভাবেই চলে গিয়েছিলেন। তারপর কি হলো? তারপর আমি নিজেকে আবার সেই বরাকর নদীর ধারে আবিষ্কার করলাম। একা বসে আছি, কেউ কোথাও নেই। আর তখনই চারির খিলখিল হাসিতে আমার ঘুমটা ভেঙে গেল। জানালা দিয়ে বাইরের রোদ এসে পড়েছে আমার চোখে মুখে। তাতেই চোখ মেলে দেখলাম ছোট্ট চারি আমার বুকের ওপর বসে খেলছে। ওর নরম হাত দুটো দিয়ে মাঝে মাঝে হাসছে, ঠিক যেন মা লক্ষ্মী। সেদিন দুপুরের আগেই কেশবরা এসে পৌঁছলো আমার গ্রামের বাড়িতে। আমিও দুপুর থাকতে থাকতে খেয়ে দিয়ে রওনা দিলাম। পুটুলিতে আমার গুরুর দেওয়া তান্ত্রিক পুঁথি, রুদ্রাক্ষ মালা, হাড়ের মালা, কিছু যজ্ঞের দ্রব্য নিয়ে রেখেছিলাম, আর ছোট ঠোঙায় নিয়েছিলাম মুড়ি, চিড়ে, বাতাসা। পথে খিদে পেলে এগুলো কাজে আসতে পারবে। কেশবের সাথে বেরিয়ে দেখি কেশবও খাবার এনেছিল আগে থেকেই।
আমায় ডেকে বলল, ঠাকুরমশাই, আপনি তো ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয় হয়তো আর আপনাকে খাওয়াতে পারবো না, তাই সাহস করে খাবারের কথাটা পারতে পারিনি। কেশব, আমি জাত বিচার মানি না। কোনো বড় সাধক এই ধরনের ছুতমার্গকে প্রশ্রয় দেন না। আমার গুরুও অনেক উচ্চমার্গের ছিলেন, তাই এইসব নিম্নমানের চিন্তা আমায় ছুতে পারে না। আমার এই কথা শুনে কেশবের মুখটা বেশ খুশি খুশি হয়ে উঠল। তারপর আমাকে একটা গাছের নিচে বসিয়ে নিজের পুটুলি খুলে এক মুঠো বাতাসা আর মুড়ি দিল আমাকে খেতে। আমিও সেটাকে নিয়ে পরম তৃপ্তি করে খেতে লাগলাম। কেশবও খেয়ে নিল মুড়ি বাতাসা। ও যখন খাচ্ছিল, ওকে দেখে আমার বড্ড মায়া হচ্ছিল। আমি ভাবছিলাম, ঈশ্বরের কি নির্মম পরিহাস! রাজাকেও ধুলোয় নামিয়ে দেন তিনি। যাই হোক, খেয়ে দেয়ে আমরা আবার পথ চলা শুরু করলাম। এইভাবে কিছুটা হেঁটে আর কিছুটা বিশ্রাম নিয়ে অবশেষে প্রায় বিকেল নামার মুখোমুখি সময় এক জায়গায় এসে উপস্থিত হলাম। আমি ক্লান্ত না হলেও কেশবের চোখ মুখ দেখে তাকে বেশ ক্লান্ত লাগলো। আমি তাই ওকে বিশ্রাম নিতে বললাম। এদিকে অনেকক্ষণ ধরে আমার মনের মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু ঠিক বলে উঠতে পারছিলাম না ওকে। এবার বললাম, আচ্ছা কেশব, তোমাদের জমিদার বংশে তোমার ঠাকুরদা ছাড়া কি আর কোনো পুরুষের মধ্যে এই নারী বিদ্বেষী চিন্তাভাবনা ছিল? ঠাকুরমশাই, আপনার কাছে কিছু লুকোবো না, কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের পরিবারের সব পুরুষই এমনটা নয়। ঠাকুরদার 3টে বিয়ে ছিল, অবশ্য তখন তেমনই রেওয়াজ ছিল। তবে আমার ছোট কাকার মধ্যে ঠাকুরদার কিছু কিছু গুণ আছে। আমার বাবা আর মেজ কাকার মধ্যে তেমন কিছুই কোনোদিন ছিল না। আমার বাবা আর মেজ কাকা তেমন মানুষই নন। তবু জমিদারি, পৌরুষের অহংকার, এগুলো তো রয়েছেই। আর একটা কথা না বললেই নয়, সেটা হয়তো সব থেকে নোংরা একটা কথা, একটা জঘন্যতম অপরাধ এই সমাজে, যেটার জন্য আমি নিজেকে ওই পরিবারের সদস্য ভাবতেও লজ্জা পাই। কিসের এত লজ্জা কেশব? পরিবারের যে মেয়েরা কন্যার সন্তান জন্ম দিত, তাদেরকে তাদের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। এই পরিবারে তাদের স্থান হতো না যতক্ষণ না অবধি পুত্র সন্তান জন্ম দিতে পারছে। আমি জানি ঠাকুরমশাই, এটা একটা ঘৃণ্য অপরাধ। নিজেকে এই জন্য জমিদার বংশের উত্তরাধিকারী ভাবতে বড্ড দ্বিধা হয়। সত্যি এটা নিন্দনীয় ব্যাপার। তা তুমি বিয়ে করনি কিসব? না, আমি চাই না আমার জন্য কোনো মেয়ের জীবন নষ্ট হোক। জমিদার বাড়ি অভিশপ্ত, এখানে কেউ এলে তার মৃত্যু নিশ্চিত, আর বিশেষ করে মেয়েরা। কিছুক্ষণ থেমে পথ চলতে চলতে কেশব আবার বলল, ঠাকুরমশাই, আমি কলকাতায় থেকে পড়াশোনা করেছি, ওখানেই থাকতাম। এই বাড়িতে এলে আমার দম বন্ধ হয়ে যায়, আমার ভয় করে। বাড়ি থেকে বিয়ের জন্য অনেক চাপ দিয়েছে, কিন্তু আমি চাই না। আচ্ছা, তোমার 3 ভাই কেউ বিয়ে করনি? আমার ছোট কাকার ছেলে জগদীশ আমার ছোট ভাই। 3 ভাইয়ের মধ্যে সেই সবার আগে বিবাহ করে, হয়তো জমিদারির সম্পত্তি আগে ভাগে নেওয়ার লোভেই। কাকা নিজেই মেয়ে এনে ভাইয়ের বিয়ে দেন। আমি দেখতে পেলাম প্রচন্ড উদাস হয়ে গেল সে। তারপর কয়েকবার দীর্ঘশ্বাস ফেলার পর আবার বলল, আমার ছোট বৌদি আর নেই। সেই ছোট্ট মেয়েটা হাসতে হাসতে বাড়িতে এলো, তারপর সব শেষ। তার কোনো সন্তান ছিল না? একটা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আকাশের দিকে। বুঝলাম, ওর বুকের মধ্যে হাহাকার সৃষ্টি করেছে এক রাশ শূন্যতা। একটা মেয়ে ছিল, কিন্তু জন্মের পরপরই সে মারা যায়। জানেন ঠাকুরমশাই, আমার সেই ছোট বৌদিদি ছিল সাক্ষাৎ মা লক্ষ্মী।
রূপে গুণে সবেতেই তার লক্ষ্মীশ্রীর ছাপ ছিল। তার আগমনে বাড়িতে সুগন্ধি ফুলের গন্ধ ছড়িয়ে থাকত। শ্রী বেড়েছিল বাড়ির। মা কাকিমার আমলের পর আবার যেন নতুন করে ধন সম্পদের আগমন হচ্ছিল বাড়িতে। সে পুজো করত প্রত্যেক পূর্ণিমায়, আর সেই পুজো চলত সারা রাত ধরে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে। সে ছিল সাক্ষাৎ মা অন্নপূর্ণা। গরিব ভিখারি গাঁয়ের প্রজাদের সবাইকে রান্না করে পেট পুড়ে খাওয়াতো। সারা বাড়িতে ছাদে তার হাত ধরে কত রঙিন ফুলের বাহারে সেজে উঠেছিল। রাতে পেঁচা বসত, লক্ষ্মী পেঁচা। রান্নাঘরে রাশি রাশি চাল ডাল সবজি আনাজ সব ভরা ভরা থাকত। তার ডাগর ডাগর চোখ দুটো যেন কত আধ্যাত্মিকতার কথা অজান্তেই বলে যেত। তার আলতা পরা পায়ের ছাপ আর মা লক্ষ্মীর পটে আঁকা পায়ের কোনো পার্থক্য বোঝা যায় না। কোঁকড়া চুলে নদীর ঘাটে নাইতে যেত। নিজের হাতে সমস্ত রান্না করে খাওয়াতো সবাইকে। মনে হতো যেন যেন মা লক্ষ্মী নিজে তার ভোগ রেঁধেছেন। মেয়েটা আমার চেয়ে বয়সে অনেক ছোট ছিল। কপালে লাল সিঁদুর আর গোল টিপ পরে যখন সামনে এসে দাঁড়াতো, তখন তার শরীর দিয়ে একটা অতিলৌকিক তেজ দেখতে পেতাম। গায়ের মেয়ে বউদের সকলকে ডেকে কথা বলতো, সাহায্য করত। কোনোদিন সে নিজের কথা ভাবেনি, পরের জন্য সর্বস্ব করেছে। সেই লক্ষ্মী আজ আর। তার সাথে তোমার ভাইয়ের সম্পর্ক কেমন ছিল? ভাইয়ের প্রধান উদ্দেশ্য ছিল জমিদারি পাওয়া। তার পুত্র সন্তানের দরকার ছিল, যে তার বংশ রক্ষা করবে। তাই এত তাড়াতাড়ি বিয়ে আর বাচ্চা। এমনিতেই জমিদার পুরুষ হয়ে মেয়ে মানুষ, মদ সবই ছিল। আর বাড়ি এসে নিজের স্ত্রীর গায়ে হাত তোলা, সব তো রোজই চলত। শাসনটাই বা কে করবে? সেটা করারও তো কেউ নেই। আমাদের কপালে সুখ সহ্য হলো না ঠাকুরমশাই। তার আগেই হঠাৎ করে একদিন জলের উপরে ভেসে উঠল ছোট বৌদির নিথর দেহটা। তার মেয়ের মৃত্যুর পরের দিনই। তার এই কথা শুনে আমি প্রায় আঁতকে উঠলাম। সে কিভাবে মারা গেল? নিজের মেয়ের মৃত্যু শোক সে কাটিয়ে উঠতে পারেনি। জন্মানোর পরে নিজের মেয়েকে তো একবার ছুঁয়েও দেখতে পারেনি। দাইমা খবর দেয় যে মেয়ে মৃত, অথচ আমরা সবাই যে তার কান্নার আওয়াজ শুনেছি। তারপরের দিনই নদীতে নাইতে গিয়ে হয়তো জলে ডুবেই হোক কিংবা আত্মহত্যা করেই হোক। আমার মনে হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তখন। তোমার ছোট বৌদিকে কতদিন আগে মারা হয়েছে? 1 বছর আগে, পুজোর 4 দিন আগে। আর তারপর থেকেই এই অশান্তি, অলৌকিক ঘটনাগুলোর সূত্রপাত, তাই তো? না, তা ঠিক নয়। এই অভিশপ্ত বাড়িতে অঘটন তো ঘটতই, কিন্তু এটা ঠিক যে বাড়ির লক্ষ্মী চলে যাওয়ার পরে বাড়ির অবস্থার আরো অবনতি হয়। 3 মাস পরেই হৃদযন্ত্র বিকল হয়ে ছোট কাকার মৃত্যু হয়। তারপর মেজ কাকিমার মৃত্যু হয়। 1 বছরে 3টে মৃত্যুর সাক্ষী আছি আমি ঠাকুরমশাই। আমার মনে তখন অন্য চিন্তা ঘুরছে। আদৌ মৃত্যু হয়েছিল নাকি মেরে ফেলা হয়েছিল তার ছোট বৌদিকে? সে সম্পর্কে অবশ্য ধারণা পাওয়া গেল না, তবে খটকা থেকেই গেল এক প্রকার। প্রায় সন্ধ্যা নাগাদ নারায়ণপুর গ্রামে এসে পৌঁছালাম। গ্রামের ভূমিতে পা রাখতেই একটা অন্যরকম গন্ধ আমার নাকে এসে ঝাপটা দিল। তেল, চন্দন আর সিঁদুরের একটা সোঁদা সোঁদা গন্ধ। এক মুঠো মাটি হাতে তুলে নিয়ে বুঝলাম এই গ্রামের মাটিতে প্রাচীন দুর্মূল্য কিছু বন্দী হয়ে রয়েছে। একটা গোয়ানি মিশে রয়েছে বাতাসে, আর সেটা মুক্তির জন্য ছটফট করছে। কোনো প্রাচীন প্রতিহিংসার প্রতিশোধ নিতে চায় এই মহাশক্তিশালী শক্তি। এটা যে ঠিক কি ধরনের শক্তি তা আমি ঠাহর করতে পারলাম না। মনের মধ্যে একটা একটা করে ঘনিয়ে আসা জটগুলো মিলে
জটিলতা পাকিয়ে দিচ্ছিল ক্রমশ আমার মাথায়। কোনো অজানা আশঙ্কায় বুকের মধ্যে ঠিপ ঠিপ করছে। আমি এত ভয় আগে পাইনি কোনোদিনও। নারায়ণপুর অতি সুন্দর গ্রাম। সন্ধ্যায় গৃহস্থের ঘরে ঘরে শঙ্খধ্বনি দিচ্ছে বউরা। ধূপ ধুনোর গন্ধ মিশে রয়েছে বাতাসে। কোনো হরিদাসী বামুনি গেয়ে চলেছে, বা কোনো কীর্তন দলের মহড়া চলছিল হয়তো সেখানে, আর যা আমার কানে প্রবেশ করছিল। হরিদিন তো গেল, সন্ধ্যা এলো, পার করো আমারে। একটানা কৃষ্ণ নাম সংকীর্তন চলছিল কোনো পাকা গায়িকার কণ্ঠে। অনেকদিন পরে শহরের বাইরে এসে মনটা বড্ড ভালো লাগছিল আমার। আমি একটু আগের অশুভ অস্তিত্বের সবকিছু ভুলে গিয়েছিলাম। দেখলাম পাতায় পাতায় কত সোহাগের আবদার, শেষ শরতের বাতাসেও তা কত ভালো লাগছিল। শরতের সন্ধ্যা ঝুপ করে আসে, আর কেমন যেন মন খারাপ করে নামে সন্ধ্যা। সেদিনও তাই হলো। হঠাৎই এলো সন্ধ্যা। মনটা বিষণ্ণ লাগছিল কেশবের ছোট বৌদির জন্য। সচরাচর এত মানুষের মৃত্যু দেখা সব সাধনা করলেও আমার মনে একটু ভয় ভীতি বা দুঃখ কষ্ট প্রকাশ পেত না, বা অনুভবও তেমন করিনি কিছুই কোনোদিন। কিন্তু এই কেশবের ছোট বৌদির কথায় আমার মনটা বড্ড বেখেয়ালি হয়ে গিয়েছিল। একজন অচেনা অজানা কোন অজপড়া গায়ের বউ, এরম বউ তো কত মারা যায় নানা কারণে। কই, তেমন তো মন খারাপের আগে হয়নি, কিন্তু এই ব্যাপারটা ছিল ভিন্ন। সত্যি এই দুনিয়ায় সবচেয়ে বেশি ছোঁয়াছে জিনিস হলো এই দুঃখ। আমি বিরজা হোম যজ্ঞের সময় নিজের শ্রাদ্ধ নিজেই করেছিলাম। তখনও মন খারাপ ছিল আমার। জাগতিক মায়া না কাটালে প্রকৃত সাধক হওয়া যায় না। এত কিছু ভাবনা চিন্তার মধ্যেও আমি যেন স্পষ্ট শুনতে পেলাম আদি পাতালের গর্ভ থেকে ভেসে আসছে সেই করুণ আর্তচিৎকার। আমরা এসে পৌঁছালাম নারায়ণপুরের জমিদার বাড়িতে। সেখানে পা রাখা মাত্রই আমার সারা দেহে খেলে গেল এক অদ্ভুত শিহরণ। সে অনুভূতি তোমাদের মুখে বলে বোঝানো যাবে না। আমার পূর্বের জীবন তো তোমরা জানোই। পথে ঘাটে জঙ্গলে শ্মশানে কত রাত কাটিয়েছি, কত রকম ভয়ানক অভিজ্ঞতার শিকারও হয়েছি। কিন্তু এরকম গা শিউরে ওঠা অভিজ্ঞতা সত্যি ভয়ঙ্কর। এ অভিজ্ঞতা আগে হয়নি আমার কোনোদিনই। আমি বুঝলাম এ বাড়িতে ঘোর তন্ত্রক্রিয়া হয়েছে, তাই সমস্ত রকম তন্ত্র শক্তির উপাচারের অস্তিত্ব আমি টের পাচ্ছিলাম। হয়তো কোনো মহাশক্তিশালী তন্ত্রবিদ্যা প্রয়োগ অসম্পূর্ণ হয়ে রয়েছে, বা কেউ কোনো কারণে তা বাধা দেওয়ায় মুক্তি পায়নি কোনো শক্তি। তাই এই বাড়ির আনাচে কানাচে তার ছোপ লেগে আছে। আমি কারণ হাতড়েও কোনো কিনারা করতে পারলাম না। হংসেশ্বরী ডামরিতন্ত্রের সব পুঁথির পাতা আমার সামনে ওলট পালট হয়ে গেল। আমার সব মনমস্তিষ্ক উথাল পাথাল করছিল। আমার গুরু মাতু পাগলি মধুসুন্দরী দেবী সব চোখের সামনে
ভেসে ভেসে আসা যাওয়া করছিল। হঠাৎ হুঁশ ফিরল কেশবের ডাকে। ঠাকুরমশাই আসুন, ভেতরে আসুন। একবার পিছন ফিরে তাকিয়ে আবার পা রাখলাম আমি ভগ্নপ্রায় রায়বাড়ির চৌকাঠে। তারপর এসে বসলাম বাড়ির বারান্দার তক্তপোষে। কেশব এক ঘটি জল এগিয়ে দিল মুখ হাত ধুয়ে নেবার জন্য। আমি হাত মুখে জল দিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে বসে আহ্নিক সারলাম। একটা বিষয়ে খটকা লাগলো। সবার বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বলছে, কিন্তু এখানে কেন নেই? এই প্রশ্ন নিয়ে ভাবছি, এমন সময় কেশব এক থালা ভরা লুচি, পায়েস, ছোলার ডালনা নিয়ে এসে সাজিয়ে দিল আমার সামনে। ঠাকুরমশাই, আপনি হয়তো ভাবছেন সবার বাড়িতে সন্ধে প্রদীপ জ্বলছে, আমার বাড়িতে কেন নেই। আসলে এই পরিবারে মেয়ে নেই, তাই বাতিও নেই। সবাই বলে পুরুষেরা নাকি বংশে বাতি দেয়, কিন্তু দেখুন বাড়ি জুড়ে পুরুষ, অথচ বাতি জ্বলছে না সন্ধ্যায়। আমাদের বাড়িতে সন্ধে দেবে এমন কেউ নেই। বলেই জোর করে হাসলো কেশব। তারপর আমার সামনে থালা সাজিয়ে দিয়ে বলল, ঠাকুরমশাই, এই সামান্য আয়োজন আপনার জন্য করতে পারলাম। আপনি আসবেন বলে আজ একজন ভালো ব্রাহ্মণ ঠাকুরকে এনে রেখেছি, অনেক বলে কয়ে শুধু আজকে সন্ধ্যের জন্য। আজকে সেই সামান্য আয়োজনটুকু করেছে, আপনি সেবা নিলে খুশি হব ঠাকুরমশাই। আরে এত লুচি পায়েস খাওয়া যায় কেশব? বড্ড ছেলে মানুষই তোমার, এত খাবো কি করে? আরে আরে, খেয়ে নিন ঠাকুরমশাই, এই ঠাকুরের রান্না এখানকার সেরা, আপনি খাবারটা খেয়ে নিন। বলে একটা ঘটিতে ঠান্ডা জল রেখে বেরিয়ে গেল ঘর ছেড়ে। আমি কেশবকে যতই ছেলে মানুষ বলি না কেন, সে কিন্তু ছেলে মানুষ একেবারেই নয়। সেখানে যাওয়া ইস্তক কেশব ছাড়া এই জরাজীর্ণ বাড়ির আর কাউকে চোখে পড়েনি আমার। তারপর সব চিন্তা বাদ দিয়ে মুখে লুচি পুরলাম। সত্যি আহ, কি অপূর্ব স্বাদ! খানিকটা পরে এসে এক বাটি ঘন দুধ দিয়ে গেল একজন মধ্যবয়স্ক পুরুষ। বুঝলাম সেই হয়তো হবে রান্নার ঠাকুর। তার পিছনে পিছনে এলো কেশব তামাকের হুঁকো নিয়ে। আমি খাওয়া শেষ করে কাপড়ে হাত মুখ মুছছি, হঠাৎ ভীষণ আওয়াজ হলো উপরের ঘর থেকে, যেন ধাতব কিছু খুব জোরে আঘাত করে মাটিতে ফেলে দিয়েছে কেউ। কেশব তড়িঘড়ি ধুতির কোঁচ ধরে টেনে ছুট লাগালো উপরে সিঁড়ি দিয়ে। আমিও হাতে থাকা কাপড় ফেলে চললাম কেশবের পিছনে। যতটা জোরে পারলাম ছুটলাম। উপরে গিয়ে দেখি কঙ্কাল সার চেহারার একজন লোক মাটিতে পড়ে আছে। বয়স কেশবের চেয়ে বছর দুয়েকের ছোটই হবে। সারা শরীর রোগে ভুগে জীর্ণ, পা দুটো অসাড়, চিত হয়ে মাটিতে পড়ে গোয়াচ্ছে সে। চোখ দুটো কোনো অজানা ভয়ে ঠিকরে বেরিয়ে এসেছে তার। মুখে চোখে ভয়ের আর ব্যথার তীব্র অভিব্যক্তি ফুটে উঠেছে। কি জন্য এই ব্যথা, এই ভয়, তা আমি ঠিক বুঝতে পারলাম না। মনের মধ্যে বড্ড ভয় ভয় করতে লাগলো। তার ডান হাতের পাশে পড়ে রয়েছে একটা বড় পিতলের বাটি। বুঝলাম সেটা পড়েই এই আওয়াজটা হয়েছে। কেশব আর আমি তাকে তড়িঘড়ি করে খাটে তুলে শুইয়ে দিলাম। শরীরে কোনো বল নেই তার। প্রথমে বুঝিনি, তারপরে বুঝলাম সেই ব্যক্তির বয়স 25 কি 26 হবে, অর্থাৎ সে কেশবের থেকে বড়। কিন্তু এই অবস্থাতেই তার যেন 80 বছরের জীর্ণতা ধরেছে শরীরে। কপালে শিরা ফুলে উঠেছে। দেখলে মনে হবে একজন মৃত্যু পথযাত্রী শয্যাশায়ী মানুষকে দেখছি। এত কম বয়সে তার এই অবস্থা হলো কিভাবে?
তখনও ছেলেটা গোয়াচ্ছে। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। আমার ছোট ভাই, ছোট কাকার ছেলে জগদীশ, নিজের স্ত্রীর মৃত্যুর পর এমনই পক্ষাঘাতে পড়েছে। কবিরাজ বৈদ্য দেখছে, তবে স্বাস্থ্যের কোনো উন্নতি নেই। মাঝে মাঝে কি একটা দেখে ভয় পায়, আর এমনভাবেই জিনিসপত্র ছুঁড়ে আমাদের নিচ থেকে ডাকে। উঠতে তো পারে না, তাই কেশব কথাগুলো বলল খুব সাধারণভাবেই, যেন এই ঘটনা বড্ড সাধারণ তার কাছে। তার মানে আজও ও ভয় পেয়েছে? হ্যাঁ ঠাকুর মশাই, ও এমন ভয় পায়, কিন্তু কি দেখে তা বলতে পারি না। আসলে ওর গলার ভিতরে ঘা হয়ে গেছে, ও কথা বলতে পারে না, কিছু ঝাল খাবারও খেতে পারে না, তাই এই সিদ্ধ দলা ভাত। কেউ বলবে এই ছেলেই একদিন মোটা জমিদারি চাবুক তুলে প্রজাদের থেকে কর কেড়ে নিত, নিজের ঘরের বউকে আঘাত দিত। সবাই ভয় পেত জমিদার পুত্র জগদীশকে, তার আজ এই অবস্থা। বলেই আমার দিকে তাকিয়ে বললে, চলুন। সিঁড়ি দিয়ে নামবার সময় আমি স্পষ্ট অনুভব করলাম উষ্ণতা কমে গেছে ঘরের অনেকটাই। গন্ধ নিয়ে বুঝতে পারলাম ঘরে কারোর উপস্থিতি। আবার সেই সিঁদুর চন্দন মিশে প্রাচীন সোঁদা সোঁদা গন্ধ উঠে এসেছে পাতালের অন্দর থেকে। এই গন্ধ কোনো সাধারণ গন্ধ নয়। এর মোকাবিলা করা বা বিরুদ্ধাচরণ করা আমার কম্য নয়। আমি কেশবকে জিজ্ঞাসা করলাম তার ভাইয়ের এই অবস্থার কারণ। সে বলল, ছোট বৌদি মারা যাওয়ার পর একদিন কিছু একটা দেখে ভাই ভীষণ ভয় পেয়ে যায়, তারপর থেকেই এই দশা। পক্ষাঘাতে জর্জরিত হয়ে শয্যাশায়ী। মাঝে মাঝে ওর ঘরটা ভীষণ ঠান্ডা হয়ে যায়, মাটিতে ভেজা গন্ধ আসে, ধূপের গন্ধ পাওয়া যায়। জগদীশ রায় মাঝে মাঝেই অজানা ভয়ে কেঁপে ওঠে, পাশের জিনিস ছুঁড়ে ফেলে নিচে থেকে আমাদের ডাকে। ভয়ের কারণ জিজ্ঞাসা করলেও বলতে পারে না কিছুই, শুধু গোঁ গোঁ করে। হাত পাটাও তো নাড়াতে পারে না, কিন্তু সবসময় কোন একটা অজানা ভয় থাকে। আমি সবটা শুনে ঘরে এসে বসলাম। রাত এখন অনেকটাই হয়ে গেছে। কেশব রাতে ভাত, বিউলির ডাল, শুক্তো, বড় মাছের মাথা দিয়ে গেছে খেতে। বেশ আয়েশ করে খেয়ে একা ঘরে বসে হুঁকোয় টান দিয়ে পরপর সব ঘটনাগুলো ভাবছিলাম। একটাই প্রদীপের আলো জ্বলছিল ঘরময়। একটা আলো আঁধার খেলা করছে সারা ঘর জুড়ে। পুরো দালান অন্ধকার। একটা শেয়াল ডাকলো দূর থেকে। আমি প্রদীপের আলো খানিকটা কমিয়ে দিয়ে শুতে এলাম তক্তপোষে। তখনই বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো, কান্নার আওয়াজ। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কোনো নারী। আমি প্রথমে ভাবলাম হয়তো কেশবের মা কাঁদছে, কিন্তু সাথে সাথে মনে হলো তিনি তো বৃদ্ধা হয়েছেন। কিন্তু কিন্তু এই আওয়াজ তো কোনো অল্প বয়স্কা নারীর কণ্ঠের, কোনো কিশোরীর কান্না। মিহি কণ্ঠে সে প্রচণ্ড কষ্টে কাঁদছে। তোমরা তো জানোই আমি কি পরিমাণ সাহসী ছিলাম, কিন্তু আমার মনটা সেই অজানা ভয়টাকে মধুসুন্দরী দেবীর বলা সেই কথাগুলো ভাবছিলাম। আমার বিপদ হবে না, কিন্তু এই বাড়ির বিপদ আছে। কান্না ক্রমশ বাড়তেই থাকলো। ব্যাপারটা ঠিক কি ঘটছে দেখার জন্য বাইরে বের হলাম। গলায় রুদ্রাক্ষের মালাটা পড়তে ভুললাম না আমি। ঘরের দরজা খুলে আমি বাইরে বের হলাম। প্রদীপের আলোটা বাইরের হাওয়ার দাপটে
ফস করে নিভে গেল। ধীরে ধীরে কান্নার শব্দটা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে আমার কাছে। উৎস লক্ষ্য করে আমি পৌঁছালাম সিঁড়ি বেয়ে ওপরে। জগদীশ ঘুমাচ্ছে। আরো স্পষ্ট হচ্ছে সেই কান্না আমার কাছে। আমি অনুভব করলাম আমার খুব কাছেই কেউ কাঁদছে, খুব কাছে। আর আমার বুকের রুদ্রাক্ষের ফলগুলো ভয়ানক উত্তপ্ত হয়ে যাচ্ছে। বুকের কাছটায় গরম অনুভব করছি, মারাত্মক রকমের। হ্যাঁ, কান্নাটা ধীরে ধীরে প্রতিহিংসার রূপ নিচ্ছে। তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেই কান্না। সাথে কান্নার বেগের সাথে ঝরে পড়ছে রাগ, কষ্ট, মৃত্যুর ছটফটানি। সামনে এগিয়ে গেলাম আমি। একটা ঘর চোখে পড়ল। সেই ঘরের দরজা মোটা সেকেলে কাঠের তৈরি। দরজাটা বন্ধ, তাতে ভারী হুড়কো লাগানো। আওয়াজটা ওই ঘরের ভিতর থেকেই আসছে, তা এতক্ষণে বুঝে গেছি আমি হুড়কোটা নামিয়ে এক টানে দরজাটা খুলে দিলাম। আর সাথে সাথে নিস্তব্ধ হয়ে গেল সারা ঘর। কোনো কান্নার আওয়াজ নেই। চোখটা ততক্ষণে খানিক আধার সয়ে নিয়েছে আমার। বাইরের বারান্দায় জ্বালানো প্রদীপের আলোয় চারিদিক তাকিয়ে বুঝলাম এটা ঠাকুর ঘর। বহুদিন খোলা হয় না, তা দেখেই বোঝা যায়। আমার চোখে মুখে মাকড়সার ঝুল পড়েছিল। চন্দন সিঁদুরের ব্যবসা গন্ধে আমার নাক মুখ জ্বলছিল। আমি বিশেষ অলৌকিক জালে আটকে পড়েছি তা বেশ বুঝতে পারছিলাম। কিন্তু মধুসুন্দরী দেবীর কৃপায় আর ওই রুদ্রাক্ষের জন্যই হয়তো আমায় কেউ ছুঁতে পারেনি। আমি আর সেখানে দাঁড়ালাম না। শরীরের ভেতরে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। দরজা বন্ধ করে হুড়কো লাগিয়ে আবার নিজের ঘরে ফিরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম, গুরু বীজ মন্ত্র জপতে জপতে। গলায় তখন রুদ্রাক্ষের মালাটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে এসেছে। পরদিন ঘুম ভাঙল বেশ বেলা করে। গত রাতের ঘটনা মনে পড়তেই শরীরটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। আমি উঠে স্নান সারতে বাইরে যাব বলে বেরিয়েছি, দেখলাম কেশব হাসি মুখে এসে দাঁড়িয়েছে দরজার কাছে। তারপর আমায় প্রণাম করে বলল, ঠাকুরমশাই, গত রাতে ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ কেশব, খুব ভালো ঘুমিয়েছি কাল। আচ্ছা, তোমাদের ঠাকুর ঘরটা আজ একটু দেখবো আমি। ঠাকুর ঘর? ওটা তো অনেকদিন খোলাই হয়নি। কি হবে ওটা দেখে? না ওই না ওই এমনিই দেখতাম। বাড়িতে পুজো আচ্ছা করতে হয় তো, তাই আর কি। আচ্ছা আচ্ছা, সিন্ধুকের চাবিগুলো মায়ের কাছে আছে। আপনি আসুন, মায়ের কাছ থেকে চাবি নিয়ে যান। কিসের চাবি? ঠাকুর ঘরে অনেক সিন্ধুক আছে, ওর চাবি সবসময় মায়ের কাছেই থাকে। আপনি বললেন দেখবেন, তাই। আমি ভাবলাম গতকাল রাতে আমি অন্ধকারে হয়তো দেখতে পাইনি, তাই বললাম, ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, চলো তবে। কিন্তু তার আগে স্নানটা সেরে আসি। জমিদার বাড়ির পুকুরে গেলাম নাইতে। কিন্তু সেই সময় ঘটল এক সাংঘাতিক ঘটনা। এই ঘটনার ব্যাখ্যা হয়তো মুখে বলা কঠিন। যাই হোক, আমি জমিদার বাড়ির মূল ফটক থেকে বেরিয়ে সোজা এসে নামলাম সেই পুকুরে। এক পা সেই জলে ফেলতেই সারা শরীরে আমার কাঁপুনি দিয়ে উঠল। একটা রশ্মি এসে ঠিকরে বেরোচ্ছে সেই জলের ভিতর থেকে। আমি দেখলাম সেই জল হঠাৎ সোনার মতো চকচকে হয়ে গেল। আমি আস্তে আস্তে বুক অবধি জলে নেমে আকাশের দিকে চাইলাম। না, একটুও তো রোদ নেই
যে জল এভাবে চমকাবে। জলটা শরীরে লাগতেই একটা পবিত্রতার গন্ধ পেলাম। মনটা শান্ত হয়ে গেল। কোনো জলদেবতা যেন উঠে আসছে জলের ভিতর থেকে। আমি ডুব দিলাম। জলের নিচে অদ্ভুত আলোর ছটা, চোখ ধাঁধিয়ে যায় এমন। আমার পা যেন শিথিল হয়ে যাচ্ছিল। আমি খুব তাড়াতাড়ি কয়েকটা ডুব দিয়ে ফিরে এলাম ঘরে। গা হাত পা মুছে ঈশ্বরের আরাধনা করে আমি ডাকলাম কেশবকে। সকালে গতকালের রাতের মতো ডাল ভাত খেয়ে কেশবের সাথে গেলাম নিচের ঘরের ডান দিকের বারান্দা দিয়ে। সেটা বোধহয় জমিদার বাড়ির সবচেয়ে পুরনো পথ ছিল। চারপাশে ভাঙা ভাঙা দেওয়াল, তাতে ধুলো পড়া জমিদার বাড়ির পূর্বপুরুষদের ছবি টাঙানো রয়েছে। বেশিরভাগই কালো হয়ে গেছে। জার লণ্ঠন, জানলা, দরজা, মেঝের কপাট সব খসে খসে পড়ছে। একেবারে জরাজীর্ণ অবস্থা। কিন্তু আভিজাত্য দেখলে বোঝা যায় এককালে কতটা রুচিসম্মত আভিজাত্য ছিল এইখানে। চলতে চলতে একটা বন্ধ কালো দরজার সামনে এসে থামলো কেশব। আমি দেখলাম একটা কঙ্কালসার দেহ চোখ বোঝা অবস্থায় পড়ে রয়েছে বিছানাতে। কাছে গিয়ে দেখি মৃত্যু কাছে এসে বসে রয়েছে, কিন্তু ছুঁতে পারছে না তাকে। মানুষের বৃদ্ধ বয়সে কি অভাবনীয় কষ্ট! উহ, আমি বুঝতে পারলাম আগামী কৃষ্ণপক্ষের প্রথম কি দ্বিতীয়ার দিকে তার মৃত্যু হবে। এই রোগ শোক আর বেশি দিন বইতে হবে না তাকে। আমি যেতেই দরজা খোলার আওয়াজে হোক বা আমার উপস্থিতি বুঝেই হোক, ফ্যাকাশে সাদা ঘোলাটে চোখে আমার দিকে চেয়ে থাকলেন তিনি। মা, ইনি তারানাথ চক্রবর্তী, ব্রাহ্মণ ঠাকুর মশাই। বাড়িতে এত অশান্তি, অভিশপ্ত হয়ে গেছে, এই সমস্ত দেখেই ঠাকুর মশাইকে ডাকলাম। আমার দৃঢ় বিশ্বাস ইনি পারবেন। বিজয়বালা দেবী অর্থাৎ কেশবের মা আমার দিকে ফিরে বেশ খানিকক্ষণ আমায় নিরীক্ষণ করে ক্ষীণ কণ্ঠে বললেন, তোমার কপালে মহাকাল ভৈরবের আশীর্বাদ রয়েছে বাছা। তুমি পারবে জানি। এই বাড়ি অভিশপ্ত বাবা। নিজের বড় সন্তান, স্বামী সবাইকে খেয়েছে এই বাড়ি। তাও কোনো মতে ছিল। কিন্তু কিন্তু আবার আমার ছোট চলে যাওয়ার পর আর কথা বলতে পারলেন না তিনি। তার দুটো গর্ত হয়ে যাওয়া চোখের ভিতর দিয়ে জলের ধারা বয়ে চলেছে। আমি বুঝলাম জগদীশের বউয়ের কথা বলছেন তিনি। মা ঠাকুরমশাই চাবি চাইছেন পুজোর ঘরের সিন্দুকে। বিজয়বালা দেবীর ইশারায় কেশব বালিশের নিচ থেকে চাবির গোছা বের করে বিজয়বালা দেবীর হাতে দিল। তিনি কঙ্কালসার হাতে একটি চাবি বের করে আমায় দিয়ে বললেন, বাছা, রক্ষা করো এই বিপদ থেকে বাছা। এই বাড়ি জুড়ে ঘুরে বেড়ানো এই শক্তিকে থামাও, পাপ মুক্ত করো আমাদের। আমি তার পায়ে হাত দিয়ে তার আশীর্বাদ নিয়ে সেই ঘর থেকে বেরোলাম। তারপর চাবি নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। কেশবকে বললাম না আসতে, আমার একা কাজ করতে হবে। কেশবের থেকে জানলাম বাড়ির ছোট বউ অর্থাৎ কমলা মারা যাওয়ার পর থেকেই নাকি এই ঠাকুর ঘর বন্ধ, কেউ খোলেনি। তার পুজোর যাবতীয় আচার আয়োজন সব পুটুলি করে সিন্ধুকে তুলে দিয়ে তালা বন্ধ করে রাখা হয়েছে। আমি সোজা উপরে গিয়ে ঠাকুর ঘরের দরজা খুললাম কালকের মতোই। পিছন থেকে
একটা টান অনুভব করলাম ভীষণ জোরে। হঠাৎ ডাল সামলাতে না পেরে প্রায় কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়লাম। সাথে সাথে রুদ্রাক্ষের মালাটা হাতের মুঠোয় নিয়ে বীজ মন্ত্র জপ করতে লাগলাম শিবের। সে মন্ত্র তোমাদের বলা যাবে না, সে অতি গূঢ় মন্ত্র। আস্তে আস্তে বুঝলাম আমার পিঠের উপর থেকে টানটা কমে গেল। মন্ত্র পড়তে পড়তে দরজা খুললাম। একটা চাপা আর্তনাদ, প্রাচীন তেল সিঁদুরের মেশানো একটা গন্ধ আবার ভীষণভাবে নাকে এসে লাগলো। অনুভব করলাম কোনো মহাশক্তি আমাকে ভীষণভাবে আঘাত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি মন্ত্র পড়তে পড়তে খুঁজতে লাগলাম ঠাকুর ঘরে সেই সিন্দুকগুলো। আমার কেন জানি দৃঢ় বিশ্বাস ছিল ঠাকুর ঘরে কিছু একটা থাকবে। আমি বুঝতে পারি কিছু অলৌকিক শক্তির উপস্থিতি। এক্ষেত্রে আমার ধারণাটা আরো দৃঢ় হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আমি প্রত্যক্ষ সবটা অনুভব করেছি। সচরাচর এই বিষয়ে আমার একেবারেই ভুল হয় না। আমি দেখলাম সিংহাসনে রাধা কৃষ্ণ পাথরের, তারপরে গণেশ মূর্তি, দুর্গা মূর্তি, শিব কালী, সব দেবদেবীরই মূর্তি রয়েছে। একটা পুরনো সিন্ধুক বন্ধ অবস্থায় দেখে আমি তড়িঘড়ি সেখানে গিয়ে চাবিটা বের করে খুব দ্রুত খুলে দিলাম তার ডালা। যা দেখলাম তা দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না আমি। দেখলাম কতগুলি পুঁথির সাথে একটি পুঁথি রয়েছে দশমহাবিদ্যা নিয়ে। হ্যাঁ, শরীরের সব কটা লোম শিউরে উঠেছে তখন আমার। দশমহাবিদ্যাকে নিয়ে কারবার সাধারণত গৃহস্থ বাড়িতে তো হয় না। এটা জগতের আদি সৃষ্টির বুৎপত্তি। এই দশমহাবিদ্যা একদিকে সৃষ্টিকর্তা, অন্যদিকে প্রলয়ঙ্কারীও। আমার তন্ত্র সাধনায় খুব কম বারই এর প্রয়োগ করেছি আমি। প্রচণ্ড নিষ্ঠা এবং ভক্তির সাথে পুজো করতে না পারলে দেবীর কোপে সাধকের সর্বস্ব যায়, আবার দেবীরা প্রসন্ন হলে তাকে সর্বস্ব দিয়েও দেন। যাই হোক, আমি আরো হাতড়ে হাতড়ে সব জিনিস বের করলাম সিন্ধুকের। দেখলাম ওর মধ্যে ভরা তন্ত্রের সমস্ত উপাদান। এ বাড়িতে কে তন্ত্র চর্চা করত? পিতলের পদ্ম, শঙ্খ, ঘট, কমণ্ডলু সব কিছু রাখা সেখানে। এক ঘটি ধান, লাল চেলি, কতগুলো রূপোর পেঁচা। বুঝলাম এসব দেবী কমলার পুজোর জন্য লাগে। দেবী কমলা হলেন দশমহাবিদ্যার দশম অবতারের দেবী। সবশেষের এই দেবী আমাদের দেবী লক্ষ্মী মায়ের এক তান্ত্রিক রূপ বলা যায়। এই দেবীকে গজলক্ষ্মীও বলা হয়ে থাকে। এই দেবী কমলার গায়ের রং কাঁচা হলুদের মতো, তার চারিদিকে যেন সোনার মতো আভা বেরুচ্ছে। তার চারপাশে চারটি হাতি, তাদের সুর দিয়ে অমৃতধারা বর্ষণ করে চলেছে ক্রমাগত। দেবীর চারটি হাত, একটিতে ধন, সম্পদ, আর্থিক উন্নতিতে তার সুধারস ধারণ করেছেন, অন্য হাতে তিনি অভয় দিচ্ছেন তার সন্তানদের। ওপরের দুই হাতে দুটি পদ্ম ফুল ধরা। অসামান্য রূপসী সেই দেবীর শরীরে গয়নার অলংকার ঝঙ্কৃত হচ্ছে। মাথায় উজ্জ্বল রত্ন মুকুট, পট্ট বস্ত্র পরিহিতা তিনি। রক্তবর্ণ কমলের উপর আসীনা দেবী কমলা। এই মাতৃমূর্তি, ইনি মূর্তিমতী দয়ার দেবী। কিন্তু আমি তখন ভাবছি, কে এই বাড়িতে দেবী মায়ের পুজো করত?
আমি ভাবলাম আমাকে এবার চন্দ্র দর্শনে বসতেই হবে, জানতে হবে এর পিছনে কি রহস্য আছে। চন্দ্র দর্শনে কোনো কিছু অজানা থাকে না, দুই পরি এসে বলে দেয় সব কিছু। কিন্তু এই কাজ খুব সাধনা আর ধৈর্যের ব্যাপার, সবাই পারে না। আমি সেই ঠাকুর ঘরেই বসলাম চন্দ্র দর্শনে। আমি চন্দ্র দর্শনে যা দেখলাম তা দেখে আমার সব গায়ের রোম দাঁড়িয়ে গেল। মানুষ এতটা নৃশংস হতে পারে, তা আমার ধারণার বাইরে ছিল। আমার আজও সে কথা ভাবলে ঘৃণায় রাগে মাথা গরম হয়ে যায়। কি দেখলেন ঠাকুরমশাই? বলছি, আমি দেখলাম একজন সুন্দরী, শুধু সুন্দরী বললেও ভুল হবে, যেন সাক্ষাৎ মা লক্ষ্মী নিজেই এসে বসেছেন রায় জমিদার বাড়ির ঠাকুর ঘরে। প্রদীপের শিখায় তার সামনে উজ্জ্বল হয়ে রয়েছে দেবী কমলার স্বর্ণ নির্মিত বিগ্রহ। অদ্ভুত সুন্দর সেই মূর্তি, সাথে পিতলের তৈরি পেঁচাও আছে, এক ঘটি ধানও আছে, মাটির পাত্রে কত রকমের রঙিন ফুল রাখা সেখানে। সারা ঘর যেন স্বর্গের মতো সুগন্ধি ফুল, চন্দন আর ধূপধুনোর গন্ধে ভরে আছে। সেই পরমা সুন্দরী বউটির শাঁখা সিঁদুর পরা, অল্প বয়সে এই সাজে তাকে লক্ষ্মী দেবীর বিগ্রহের থেকেও সুন্দর লাগছিল। আমি অবাক চোখে দেখছিলাম, আমার মনটা কি যে শান্ত লাগছিল কি বলবো তোমাদের। কলা পাতায় রাশি রাশি ভোগ সাজানো, আকাশে গোল চাঁদ উঠেছে। তবে শুধু এসব দেখলেই হয়তো ভালো হতো, কিন্তু না, আমি দেখলাম জগদীশকে। হ্যাঁ, জগদীশ। সে একটা মখমলি পোশাক পরে আর এক হাতে একটা সুরার পাত্র নিয়ে টলতে টলতে এলো সেই ঠাকুর ঘরে। আর এসেই মেয়েটির চুলের মুঠিটা ধরে দেওয়ালে ঠেসে দিয়ে তাকে বলল, এই শালি, এই তুই ছেলে না দিয়ে এখানে পুজো মারছিস? তোকে বিয়ে করেছি কারণ কারণ আমার এই সম্পত্তি চাই, বুঝলি? সম্পত্তি চাই। তুই শালি এনে দে ছেলে। শুনে রাখ, মেয়ে দিলে কিন্তু তোকে সোজা পাঠিয়ে দেব তোর বাপের কাছে, শালা। বলেই মেয়েটাকে একটা চড় মেরে দেওয়ালের মুখটা ঠুসে ধরল জগদীশ। তার পরের দৃশ্যগুলো আমি পরপর দেখতে পেলাম। প্রথম দৃশ্যে আমি দেখলাম একদিন সত্যি সত্যি আঁতুর ঘরে ঢুকলো কমলা। পরের দৃশ্যে আমি দেখতে পেলাম জগদীশ চুপি চুপি ডাকলো ধাইমাকে। তারপরে বলল, শোন বুড়ি, তোর তো টাকার দরকার, আমি তোকে টাকা দেব, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। কি কাজ জমিদার বাবু? তোকে চুপি চুপি কাজটা করতে হবে। কিন্তু শোন, এই কমলার যদি মেয়ে হয়, তুই কমলাকে বলবি তার মেয়ে মৃত জন্মেছে, আর আমার হাতে এনে দিবি তাকে প্রথমে। কি মনে থাকবে তো? ও আর এমন কি, আমি দেব এনে। মেয়ে তো বাপকেই দেখবে পেত্তমে। এই বলে ধাইমা চলে গেল আঁতুর ঘরে। কিছুক্ষণ পরে একটা ফুটফুটে মেয়েকে কাপড়ে মুড়িয়ে নিয়ে আসলো সেই ধাইমা। আমার ওই মেয়েটার জুলজুল দৃষ্টি খুব ভালো লাগছিল দেখতে। তাকে জগদীশের হাতে দিয়ে ধাইমা বলল, এই নিন জমিদার বাবু, আপনার পেত্তম নকিয়েছে। কি কি বললি তুই? মেয়ে? শালি, আমার মেয়ে চাই না, আমার ছেলে চাই, সম্পত্তি চাই। সেই দৃশ্য দেখে
ধাইমা পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে ঘটনার এহেন ভয়াবহতার কথা বিন্দুমাত্র আঁচ করতে পারেনি পূর্বে। নিজের ভুলে কত বড় ক্ষতি করে ফেলেছে তার কোনো আন্দাজই নেই ধাইমার। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না একটাও। কি কি এইটা এইটা কি বললেন জমিদার মশাই? নিজের মেরে? চুপ চুপ, এই কথা আর কেউ জানতে পারলে তোর মেয়ে আছে না একটা, তাকেও গিয়ে ঠিক এইভাবে মেরে পুঁতে দেব, তুই খোঁজও পাবি না। তুই সবাইকে বলবি মৃত মেয়ে জন্মেছে, মনে থাকবে। ধাইমার গলা চেপে ধরে কথাগুলো বলল জগদীশ। তারপর নিজের মেয়ের মৃতদেহকে ধাইমার হাতে তুলে দিয়ে ঘরে নিয়ে যেতে বলল। এই দৃশ্য দেখে আমি আর স্থির থাকতে পারছিলাম না, কিন্তু পুরো ঘটনায় যে আমাকে জানতেই হবে, তাই আবার দেখার চেষ্টা করলাম। পরের দৃশ্যে দেখলাম কমলা খুব কান্নাকাটি করছে, কিছুতেই মানতে চাইছে না যে তার সন্তান মৃত জন্মেছে। সে স্পষ্ট কান্না শুনেছে মেয়ের, কিন্তু নিজের স্বামী আর ধাইমার কথায় বিশ্বাস করে প্রসবের 4 দিন পরে বিকালে গা ধুতে যায় কমলা। সেইখানে গাছের ঝোপে সে দেখে একটা পুটুলিতে কিছু টাকা এনে দিচ্ছে তার স্বামী সেই ধাইমাকে, আর বলছে, কাজ ভালো করেছিস তুই। কমলা যে সুস্থ মেয়ের জন্ম দিয়েছিল এটা আর কেউ কোনোদিন জানলে তোর মেয়েকে জানে শেষ করব আমি, কথাটা মনে রাখিস। হঠাৎ তাদের কথার ফাঁকে জগদীশ দেখতে পায় তার বউ কমলা গাছের পিছনে লুকিয়ে সব কথা শুনছে। তার বুকের ভিতর মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়। কি হবে এবার, এই ভেবে এসে মারতে থাকে নিজের বউকে। ধাইমা ততক্ষণে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে তার বাড়ি। ওই শালে, তুই তাহলে গাছের ফাঁকে লুকিয়ে সব কথা শুনেছিস, তাই তো? হারামজাদি! শোন, তোর মেয়েকে আমি মেরেছি, আমি। আমার ছেলে লাগতো, ছেলে দিতে পারিসনি। মেয়ে থেকে কি আমি সম্পত্তি পাবো না? আর তুই তো সব জেনে নিলি, এবার সবাইকে বলবি? হ্যাঁ, তার আগে চল চল, তোকেও তোর মেয়ের কাছে পাঠিয়ে দি, চল। এই বলেই কমলার ঘাটটা ধরে সোজা জলের কাছে নিয়ে এসে তাকে জলে চুবিয়ে ধরে রেখে দিল কেশব। জলে হাত পা ছুড়ে জীবনের শেষ শক্তিটুকু দিয়ে বাঁচার চেষ্টা করেও হার স্বীকার করে নিথর হলো কমলা। প্রাণ দিল মেয়েটি সেই নরদানবের হাতে। কিন্তু জগদীশের শয়তানির আরো বাকি ছিল। সে কমলার মৃত শরীরটাকে পাড়ে ফেলে রেখে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, হায় ঈশ্বর, কি সর্বনাশ, কি সর্বনাশ! কমলা জলে ডুবে মরেছে। কে কোথায় আছো? এসো শিগগির। হায় হায়, কি হলো? স্থানীয় কিছু লোক মৃত কমলার দেহ জল থেকে তুলে নিয়ে চলল বাড়ির দিকে, আর জগদীশ সবার অলক্ষ্যে মেকি দুঃখের সাথে মুচকি হাসতে লাগলো। এই অবধি শুনে আমি আর কিশোরী পাথরের মতো স্থির হয়ে গেলাম। তারানাথ থামল কিছুটা সময়। আমরা কেউ কোনো কথা বলছি না। ঘটনাটা আমাদের বুকের ভেতরে এতটাই মোচড় দিচ্ছিল যে কি বলবো। চারির আগমনে আবার পরিস্থিতি আগের মতো হলো। চারি আবার 3 কাপ চা দিতে এসেছে। আমাকে দেখে একটু হাসল। তারানাথ হুঁকোটায় টান দিয়ে বলল, এরপর আমি সব তন্ত্রের উপাচারগুলো নিয়ে ধুয়ে মুছে নিচে নামিয়ে নিলাম। কেশবও সাহায্য করেছিল আমাকে। ঠাকুরমশাই, এইসব তো ছোট বৌদি ব্যবহার করত। রোজ রাতে পুজো করত,
তার সাথে প্রতি পূর্ণিমা আর বৃহস্পতিবার করে একটা বিশেষ পুজো করত দরজা বন্ধ করে। এগুলো আপনি কি করবেন ঠাকুরমশাই? আমিও পুজো করব তোমার বৌদির মতোই। আচ্ছা, তোমার বৌদি কি কোনো সোনার দেবী মূর্তিকে পুজো করতো? আপনি সত্যি মহান ঠাকুরমশাই। আপনার যে সত্যি দিব্য চোখ আছে তা আমি বুঝেছি। হ্যাঁ 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 ঠাকুরমশাই, আমার ছোট বৌদি যখন বিয়ে করে আসে তার বাপের বাড়ি থেকে একটা মূর্তি নিয়ে আসে, সোনার মূর্তি, অনেকটা লক্ষ্মী মায়ের মতোই দেখতে, কিন্তু কিন্তু লক্ষ্মী প্রতিমা নয়। ওটার 4 হাত আছে, চারদিকে 4টে হাতি, আর দেবী পদ্ম ফুলের উপরে বসে আছেন। সেসব না হয় বুঝলাম, কিন্তু এখন সেই মূর্তিটা কই? কারণ এখানে তো দেখতে পাচ্ছি না। আমার যে সেটা খুব দরকার। ছোট বৌদির মৃত্যুর পরে ছোট ভাইয়ের খুব টাকার দরকার পড়ে, তাই সবার অগোচরে সে মূর্তি নিয়ে যায় বাজারে বিক্রি করে টাকা আনতে। কিন্তু তারপর কি হয়েছিল সেসব আমি জানি না। তবে সেদিনের পর থেকে শারীরিক অবনতি হয় তার, আর কোনোদিনই সে সোজাভাবে দাঁড়াতে পারেনি। তখন থেকেই পক্ষাঘাতে আক্রান্ত। আমার কাছে এবার সবটা পরিষ্কার হয়ে গেল। আমি বললাম, কেশব, কিছু লোককে ডাকো যারা পুকুরে ডুব সাঁতার দিতে পারবে। কেন, কি হবে ঠাকুরমশাই? আহা, নিয়েই আসো না, তুমি আনলেই দেখতে পাবে। কিছু পরে দুটো গাঁয়ের ছেলেকে ডেকে নিয়ে আসে কেশব। আমার নির্দেশ মতো তারা পুকুরের ভিতরে নির্দিষ্ট জায়গাতে এসে খুঁজতে থাকে একটা ধাতব জিনিস। অনেকটা সময় ধরে খোঁজার পরে খোঁজ মেলে একটা শক্ত ধাতব কিছু। সেটা দুইজন মিলে তুলে আনতেই আমার আর কেশবের চোখ ধাঁধিয়ে যায় সেটা দেখে। একটা প্রায় 3 ফুট লম্বা সোনার মূর্তি, দেবী কমলা। তিনি যেন নীল সমুদ্র থেকে উঠে আসছেন উপরে। আমি আর কেশব দুজনেই করো জোড়ে প্রণাম করলাম মাকে। ঠাকুরমশাই, এ যে অবিশ্বাস্য! আপনি আমাদের বাড়ির একটা হারানো সম্পদ উদ্ধার করেছেন। আপনি মহান, আপনি মহান ঠাকুরমশাই। এই বলে আমার পা ধরে কাঁদতে থাকলো সে। আমি কেশবের ছেলে মানুষই দেখে ওকে ধরে তুলে বললাম, আরে করো কি, পাগল ছেলে নাকি? ওঠো ওঠো, মায়ের মূর্তি আছে না, মাকে প্রণাম করো। আর শোনো, কাল বিলম্ব করো না, আজ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। মা কমলা আবার এসেছেন তোমাদের ঘরে, তাকে আহ্বান করো। তোমায় একটা ফর্দ করে দেব, বুঝলে? তাতে পুজোর উপকরণগুলো আমি সব লিখে দিচ্ছি, মিলিয়ে নিয়ে এসো তো একবার। আমি বিকেলে আবার স্নান সেরে কাঁচা কাপড় পরে পুজোতে বসলাম। ফর্দ মিলিয়ে সব এনে দিয়েছিল কেশব বাজার থেকে। সেদিন ছিল বৃহস্পতিবার। আমি একাই ছিলাম ঠাকুর ঘরে। আমি সোনার সেই মূর্তিকে আসনে বসিয়ে তার সামনে ঘট সাজিয়ে আলপনা এঁকে সব প্রসাদ দিয়ে আলো জ্বালিয়ে মাতৃ আরাধনায় লীন হলাম। আমি এক মনে পুজো করছি, হঠাৎ একটা পেঁচা ডেকে উঠল বাইরে। মনটা খুশি হয়ে গেল। কতদিন পরে এ বাড়িতে পাখি বসলো, তাও আবার লক্ষ্মী পেঁচা। হঠাৎ মায়ের মূর্তি থেকে প্রচন্ড একটা আলোর ছটা বেরিয়ে আসতে দেখলাম। আমার বিস্ময়ের আরো বাকি ছিল। আমার দৃষ্টি চলে গেল বাইরে। দেখলাম এক অপরূপ সুন্দরী নারী, কোঁকড়া চুল, এক মাথা সিঁদুর, পরনে লাল শাড়ি। আমার দিকে তাকিয়ে সে বলল, তারানাথ, তোর পুজোতে আমি খুশি হয়েছি বাছা। তুই তো সবটাই জেনে গেছিস, তবে এটাও জান যে জগদীশের স্ত্রী কমলা ছিল আমারই অংশ। মানবী রূপে আমি এ বাড়ি এসেছিলাম সম্মান পাওয়ার জন্য, কিন্তু এ বাড়ির পুরুষগুলো মেয়েদের কোনোদিন সহ্য করতে পারেনি।
অসম্মানই করে গেছে। আমি তাই এদের শোধরাতে চেয়েছিলাম, কিন্তু ওরা কমলা আর তার সদ্যজাত সন্তানকে হত্যা করে। আমি ভীষণ ক্রুদ্ধ হই তাতে, কিন্তু আমার মানবী রূপের যে দৈবিক বল ছিল না, তাই সে প্রতিবাদের অভাবে প্রাণ দিল। এটাই ওর নিয়তি ছিল। এই সব ঘটনা আর তোর এখানে আসা সবই মহাকালের লিখন। ওই পাপী জগদীশ আমায় বিক্রি করতে চেয়েছিল টাকার লোভে। আমি আর সহ্য করতে পারলাম না, তাই ওকে পঙ্গু বানিয়ে দিলাম। ওর সব পাপের শাস্তি ও ভোগ করুক ওইভাবেই। ও মাঝে মাঝে ওর মৃত স্ত্রীকে দেখে, তখনই ও অমন করে। আমি ওকে ইচ্ছে করে ভয় দেখাই। এবার সবটা পরিষ্কার তোর কাছে। তুই এবার কমলা আর ওর মেয়ের আত্মার শান্তির ব্যবস্থা কর তারানাথ। এই বলে দেবী আবার চন্দ্রালোকে অদৃশ্য হলেন। আমি কিছুক্ষণ ঘোরের মধ্যে ছিলাম, মনে আছে। তারপর আবার নিজের দুনিয়ায় ফিরে এসেছিলাম। পুজোর উপাচার শেষ করে আমি নত শিরে দেবীকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। তারপর অনুভব করলাম সেই গুমোট ভাব, ব্যবসা গন্ধটা যেন কেটে গেছে। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম সেই পেঁচাটা তখনও বাইরের গাছে বসে আছে। আশ্বিনের শান্ত ঠান্ডা হাওয়াতে আমার হাত পা শিরশির করছিল। পুজো শেষে আমি দরজা খুললাম। তারপর প্রসাদ বিলিয়ে দিলাম কেশব আর ওর মায়ের মধ্যে। কেশব, তোমার মায়ের সাথে আমি একটু কথা বলতে চাই। এরপর সব ঘটনা আমি বলতে থাকি পরপর। কমলার মেয়ের মৃত্যু, ওর নিজের মৃত্যু, জগদীশের নৃশংসতা, সবশেষে তার পঙ্গু হওয়ার কারণটাও তাদের জানাই। আপনাদের বাড়িতে ছিল দশ মহাবিদ্যার বাস। আপনার ছোট বৌমা কমলা, সে এসেছিল আপনাদের বাড়িতে হওয়া মেয়ে বউদের উপর অত্যাচারের ফলে হওয়া পাপকে মোচন করতে। প্রতি বৃহস্পতিবার ও পূর্ণিমার দিন সে বাড়ির মঙ্গল কামনায় আর্থিক সমাগমের জন্য পুজো করত দেবী দশ মহাবিদ্যার অন্তিম দেবী কমলাকে। সব কথা শুনে দেখলাম ঘরের দুটো প্রাণী একেবারে নিশ্চুপ, শুনসান হয়ে গেল। আমিও বেশি কথা বাড়ালাম না, চুপ করে বসে জানালায় পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে লাগলাম। হঠাৎ একজন এসে বাইরে থেকে কেশবকে ডাকলো। কেশব যেতেই সে একটা লম্বা কাগজ কেশবের হাতে দিয়ে বিদায় নিল। কেশব কাগজটা খুলে দেখল, তার মুখটা খুশিতে ঝলমলিয়ে উঠল। মা মা কয়েক বছর যাবৎ জমি নিয়ে যে মামলা চলছিল তাতে জিতে গেছি আমরা, মানে মানে রায়বাড়ি। আর তার এককালীন টাকা যেটা দাঁড়াচ্ছে সেটা অনেকটাই। ঠাকুর, ঠাকুর, সবই মা কমলার আশীর্বাদ আর তারানাথ বাছার অগাধ বিশ্বাসের ফল। তারানাথ, তোমাকে দুই হাত তুলে আশীর্বাদ করি বাবা, দুই হাত তুলে আমি আশীর্বাদ করি। সবই আমার আরাধ্যা দেবী মধুসুন্দরী দেবীর কৃপা। আচ্ছা কেশব, তোমার হাতে আরো একটা চিঠি দেখছি, ওটা কিসের চিঠি? আগে ঠাকুরমশাই, কুমারগঞ্জের একটা পরিবার তাদের মেয়ের সাথে আমার বিবাহ দিতে চায়, সেটাই লেখা আছে এই চিঠিতে। কি নাম বললি? কুমারগঞ্জ? হ্যাঁ মা, মেয়ের মা তোমার বাল্য সখী কিরণবালা, আর মেয়ের নাম বিষ্ণুপ্রিয়া। বাহ, খুব সুন্দর নাম। বিষ্ণুপ্রিয়া মা লক্ষ্মীর অপর নাম। সব শুভ হোক, আমি আশীর্বাদ করি।
ঠাকুরমশাই, আপনাকে কিন্তু মেয়ে দেখার জন্য আমার সাথে যেতেই হবে। আচ্ছা বেশ, যাব। মেয়েকে দেখতে গিয়ে ভীষণ অবাক হয়ে গেলাম। আমার চেয়েও বেশি অবাক হলো কেশব, কারণ সেই মেয়ের মুখের সাথে কেশবের ছোট বৌদি অর্থাৎ কমলা অথবা আমার দেখা সেই রাতের পরমা সুন্দরীর মুখের হুবহু মিল। আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল। তবে আমি বিশেষ কিছু বললাম না, শুধু মা কমলাকে স্মরণ করে গেলাম। কথাবার্তা পাকা হয়ে গেল। একটা দিন দেখে বিয়ে ঠিক করলাম। দিনটা রাখলাম আগামী কৃষ্ণপক্ষের আগেই, কারণ তারপর নিজের হাতে ওদের বিয়ে দিয়ে আমি বাড়ি ফিরে এলাম। তারপর তাদের আর কোনো খোঁজ নেননি? সিগারেটটা নারকেলের মালায় গুঁজে তারানাথ বলল, হ্যাঁ, 2 বছর পরে নেমন্তন্ন খেতে গিয়েছিলুম তো নারায়ণপুরে কেশবের বাড়ি, কেশবের মেয়ের মুখে ভাত অনুষ্ঠানে। কেশবের মেয়ের মুখে ভাত অনুষ্ঠানে কেশবের মা গত হয়েছিলেন কৃষ্ণপক্ষের তিথিতেই। বাড়ির জরাজীর্ণ অবস্থা আর ছিল না সেখানে। শুনেছিলাম এখন রোজ নাকি সন্ধ্যায় পেঁচা আসে। বাড়ির স্ত্রী ফিরেছে দেখেছিলাম, আগের চেয়ে অনেক। সেদিন অনেক লোকের নেমন্তন্ন ছিল। আমাকে বাদ দিয়ে কেশব কিছু করে না, তাই আমাকেও ডেকেছিল। আমি মুখ দেখতে চাইলাম কেশবের মেয়ের। সেই চন্দ্র দর্শনে বসে দেখা মেয়ের মতো একই মুখ, কোনো পার্থক্য নেই। আমার কিছু বোঝার বাকি রইল না। ঠাকুর ঘরে গিয়ে সেই মা কমলার চরণে প্রণাম করলাম। তারপর কেশবের বউয়ের হাতে সব খাওয়া দাওয়া করে ফিরলাম বাড়িতে। আসার সময় কেশবের বউ এক গাল রহস্যময় হাসি হেসে আমায় বিদায় দিল। আমি সেই হাসি বলতে পারবো না। কোনো সাধারণ রমণীর পক্ষে সেই দৈবিক হাসি হাসা একেবারেই অসম্ভব। বুঝলাম গল্প বলা শেষ তারানাথের। আমি বললাম, আচ্ছা সেই জগদীশের কি হলো? জগদীশ বাপ বাপকেও ছাড়ে না, মরেনি। শুনেছি সে নাকি আজও সেই পক্ষাঘাতগ্রস্ত হয়েই শুয়ে আছে। মৃত্যুও তাকে ছুঁয়ে দেখছে না। এভাবেই পাপক্ষয় করবে সে সারা জন্ম ধরে। মৃত্যু চাইলেও পাবে না, এটাই তার শাস্তি। তাকে আরো শাস্তি পেতেই হবে। যারা নারীকে সম্মান করে না সেই সব পাপীদের এমন সাজাই হওয়া উচিত। আচ্ছা ঠাকুরমশাই, আজ উঠি, অনেক রাত হলো। তারানাথের থেকে বিদায় নিয়ে উঠলাম আমরা। অন্যদিন হলে কিশোরী একটা খোঁটা দিত, কিন্তু আজ ওকে চুপচাপ লাগলো। তারানাথের অভিজ্ঞতার রেশটাই এমন। রাস্তায় বেরিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদ গোল হয়ে ভাসছে আকাশে। চারিদিকে শুধু পুজোর রমরমা। সেই চাঁদ তার রূপ রস যৌবন নিয়ে আমাদের গন্তব্যের সাথী হলো। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প রায়বাড়ির অভিশপ্ত ঠাকুর দালান। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।